আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অস্ত্র মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা বহিষ্কার। সিলেটে যৌথ বাহিনীর হাতে অস্ত্র মাদকসহ আটক হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমাদউদ্দিন আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানা গেছে। এরপর জানাবো, বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা। রোববার ২ মার্চ রাত ৮:৩০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। নিহত ওয়ার্ড যুবদলের কর্মী সুরজ গাজী ৩৫, কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বিএনপি নেতার হাতেই মৃত্যুবরণ করেছেন। এদিকে স্বৈরাচারী শাসন আমলে নৃশংসতা নথিভুক্তর উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সকল নৃশংসতার সঠিক নথিভুক্তর উপর গুরুত্ব আরোপ করেছেন। এবারে জানাবো, গোপালগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সেকশন অফিসার পদে নিয়ম বহির্ভূত নিয়োগ দেয় সাবেক ভিসি প্রফেসর ড খন্দকার নাসির উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের একযোগে রোজা ও ঈদ পালনের বিষয়ে চিন্তাভাবনা করার জন্য দেশের ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার ২ মার্চ রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলির বাহিনী। চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে শনিবার। দ্বিতীয় পর্যায়ে চুক্তির বিষয়টি এখনও সুরাহা হয়নি। এর ফলে গাজায় সব ধরনের ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অস্ত্রসহ এবং মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা। সিলেটে গত ৫ই ফেব্রুয়ারি যৌথ বাহিনীর হাতে অস্ত্র ও মাদকসহ আটক হওয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমাদউদ্দিন আহমেদ চৌধুরীকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি নগরীর বনকলাপাড়া এলাকায় নুরানি ৫২ নম্বর বাসায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্র মাদকসহ ইমাদউদ্দিনকে আটক করে। এ সময় ইমাদের আরও ২ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি তাদের আবারও নাশকতা শুরু করেছে। দেশব্যাপী যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো শুরু করেছে। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। এরই ধারাবাহিকতায় যুবদল নেতা এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সময় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর হাতে ধরা পড়ছে। মাঝে মাঝে অভিযান পরিচালিত হচ্ছে এবং বিএনপির এই নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে। বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা।
রোববার ২ মার্চ রাতে ৮:৩০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। নিহত ওয়ার্ড যুবদলের কর্মী মোহাম্মদ সুরুজ গাজী ৩৫ কাউনিয়া ইউনিয়নের একজন যুবদলের কর্মী বলে জানা গেছে। কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। রোববার ২ মার্চ রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। নিহত ওয়ার্ডের যুবদলের কর্মী মোহাম্মদ সুরুজ গাজী ৩৫ কাউনিয়া হাউজিং এলাকায় কাঞ্চন গাজীর ছেলে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকায় তসলিম গাজীর ছেলে। স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন ওরফে সোনা শাহিনের সঙ্গে যুবদল কর্মী সুজনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে এই বিএনপির যুবদলের কর্মী মারা যায়। কিছু সময় পর শাহিনের নেতৃত্বে তার ছেলে ইমন সহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে সুরুজকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় সুরুজকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তির পাশাপাশি অপর আহত নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্বৈরাচারী শাসনামলে নৃশংসতা নথিভুক্ত করার গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর স্বৈরাচারী শেখ হাসিনা বিগত ১৫ বছরে যেসব হত্যাকাণ্ড করেছে সেগুলো নথিভুক্ত করার নির্দেশনা জারি করেছেন। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি রায় দেওয়ার পর সারা দেশে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছিল। তখন নিরাপত্তারক্ষী বাহিনীর দ্বারা অনেকেই গুলিবিদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই বিষয়গুলো নথিভুক্ত করা হবে। এছাড়াও শেখ হাসিনা নির্দেশে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর সেদিন রাতে ব্যাপক ধ্বংসযোগ্য হামলা এবং রক্তাক্ত হয়ে ওঠে হুজুরদের রক্তে ঢাকার শাপলা চত্বর এলাকা। এই বিষয়টিকেও নথিভুক্ত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, একটি হত্যাকাণ্ড যেন বাদ না যায়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে শেখ হাসিনার কুকীর্তি জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়াও শেখ হাসিনা বিগত সময় যেভাবে হুজুরদের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্মূল করার জন্য শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাদেরকে আয়নাঘর সহ বিভিন্ন অজ্ঞাত স্থানে নিয়ে গুম খুন, র্যাবের ক্রসফায়ার সহ বিভিন্ন মারাত্মক অপরাধে জড়িয়েছে। এই বিষয়গুলো নথিভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব সহকারে নির্দেশ দিয়েছেন এবং এগুলো নথিভুক্ত করার পর আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে ইতিমধ্যেই ভারতের কাছে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে এই বিভিন্ন হত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসি হতে পারে, এমনটাই জানা গেছে। গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সেকশন অফিসার পদে নিয়ম বহির্ভূত নিয়োগ দেওয়ায় সাবেক ভিসি খন্দকার ড নাসির উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক বিজান কুমার রায় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড খন্দকার নাসির উদ্দিন, প্রফেসর মোহাম্মদ মোশাররফ আলী, প্রফেসর ড মোহাম্মদ আব্দুল মান্নান এবং সেকশন অফিসের শারমিন চৌধুরী। মামলার বিবরণ থেকে জানা গেছে, গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর হতে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারিখে স্মারক নং ৭৬৩তে প্রশাসনিক কর্মকর্তা ও সেকশন অফিসারের ১৬টি পদসহ বিভিন্ন পদে নিয়োগ
বিজ্ঞপ্তি প্রচার করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১৬টি শূন্যপদ স্থলে শারমিন চৌধুরী সহ ২০ জনকে প্রশাসনিক কর্মকর্তা ও সেকশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুদক আরও জানায়, উচ্চ পদে ৮৭০ জন আবেদনকারী ডেটা শিটে তৎকালীন ভিসি খন্দকার নাসিরউদ্দিন স্বাক্ষর করেছেন। উক্ত তালিকায় আসামি শারমিন চৌধুরীর নাম নেই। এছাড়াও নিয়োগ কমিটির সুপারিশ তালিকায় ৮৭৩ নম্বর ক্রমিকে শারমিন চৌধুরীকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও বাস্তবে ৮৭৩ নম্বর ক্রমিক ডাটা শিটে নেই, অর্থাৎ আবেদনের তালিকায় না থাকার পরও জালিয়াতি করে শারমিন চৌধুরীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। উক্ত বিষয়গুলো সামনে আসার পর তার বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দুদক এই মামলাগুলো করেছে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে বলে জানা গেছে।